প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকের এই অনুষ্ঠানের শিরোনাম অবিশ্বাস এবং বিভাজনের রাজনীতি। আমরা সবসময় বলে থাকি যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের সমৃদ্ধির জন্যে, দেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা এবং ওভারঅল একটি দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক কিছু নির্ভর করে যে এক ধরনের পলিটিক্যাল কনসেনসাস তৈরি হবে, যেটির ভেতর দিয়ে অন্তত মৌলিক প্রশ্নে রাজনৈতিক দলগুলো জনসাধারণকে নিয়ে একসঙ্গে একযোগে কাজ করবে। কিন্তু সেই জায়গাটিতে গত 53 বছরে আমরা দেখতে পেয়েছি যে কেবলই বিভাজন, কেবলই আমি বলবো যে একটা বৈষম্যমূলক আচরণের ভেতর দিয়ে যারা ক্ষমতায় গিয়েছেন তারা বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করতে চেয়েছেন। তো এরকম একটি বাস্তবতায় আমরা এক ধরনের স্বপ্ন নিয়ে, এক ধরনের আকাঙ্ক্ষা নিয়ে যে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু হয়েছে দেখেছি আমরা, সেটি আসলে কতটা জন আকাঙ্ক্ষাকে অ্যাড্রেস করতে পারছে বা জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করছে ইতিবাচক ধারায় এবং কতটুকু পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছেন আমার হাতের বাঁয়ে ইশতিয়াক রৌফ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী পেশাজীবী এবং আজকের এই অনুষ্ঠানে তিনি ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ইমরান সাদরুদ্দিন। তিনি একজন পলিটিক্যাল কমেন্টেটর এবং তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। যে জনমত জরিপের ভেতর দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক এবং সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে এক ধরনের মতামত প্রতিফলিত হতে দেখি, সেরকম একটি পোল তিনি পরিচালনা করছেন বেশ কিছুদিন ধরেই। আমি আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই ইশতিয়াক রৌফ আপনাকে দিয়ে। আমরা যে শিরোনামটি দিয়েছি সেটি হচ্ছে অবিশ্বাস আর বিভাজনের রাজনীতি। এটি তো শুরু থেকে, স্বাধীনতার পর থেকে আমরা দেখে এসেছি এবং আমরা সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক ডামাডোলের ভেতরে থাকতে চাই না, তারা সবসময় মনে করি যে একটা ঐক্য প্রয়োজন, কিন্তু ঐক্য হচ্ছে না। তো আসলে কি এভাবেই যেতে থাকবে? মানে এত বড় একটা আন্দোলন হলো, এত আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছে, তারপরেও দেখি অনেক প্রশ্ন। মানে আপনি মোটা দাগে যদি একটু বলেন যে আপনার কি পর্যবেক্ষণ? আমার পর্যবেক্ষণটা আমি বলবো আমার যা প্রত্যাশা তার সাথে কনসিস্টেন্ট, এবং তার মানে এই না যে খুব একটা পজিটিভ কোনো আউটপুট। কারণ আমি যেটা সবসময় বলি যে একটা দেশ, একটা জাতি, একটা সরকার, তার নেতা নেতৃত্ব যারা আছে না কেন, তারা সবাই তাদের নিজেদের হয়তো একটা গ্যাপ থাকতে পারে যে জনগোষ্ঠী একটা জায়গাতে আছে কিন্তু তারা কোনো একজন মহানায়ক মহানেতা কাউকে পেল যার কারণে তাদের কারণে সেই লিডার হয়তো তার পপুলেশনকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারে। এটা আমি কোনো প্রত্যেকটা দেশে যেখানেই অনেক দরিদ্র এবং অনেক কষ্টের জায়গা থেকে কোনো একটা দেশ উঠে আসছে, তারা কখনো কেউ বিজ্ঞানী হতে পারে, রাজনীতিক হতে পারে, তার কারণে করে। কিন্তু একটা পয়েন্টে গিয়ে ইট ডাজ রিভার্ট টু মিন, এবং যদি জনগোষ্ঠী নিজে এগিয়ে না যায় তাহলে ওই নেতা বা ওই নেতৃত্বের ওই উল্কা যখন চলে যাবে, ওই ধূমকেতু যখন চলে যাবে, তখন আমরা আবার আমাদের সেই আগের অন্ধকারে চলে যাব। সুতরাং এখন আমি যা দেখতে পাচ্ছি সেটা আমি বলবো যে আমরা তো গত 3-4 মাসে আমরা যা মানুষ, বাংলাদেশ, বাংলাদেশিরা, বাঙালিরা যা আমাদের যা অবস্থান, যা বিশ্বাস, যা ব্যক্তিত্ব সামষ্টিকভাবে, সেটা বদলে যায় নাই। এবং আমরা হয়তো অল্প কিছু দিন ছাত্রছাত্রীরা রাস্তায় নামলো দেখে নিয়ম মেনে গাড়ি চালালাম, সেটা করতে পারি। কিন্তু 1 দিন 2 দিন 5 দিন চলে গেলে আমাদের যা স্বভাব, সে কারণে ভাবে বলছি যে ওইখানে চলে আসি। এবং আমার পর্যবেক্ষণটা আসলে ওটাই যে আস্তে আস্তে আমরা আবার যেই কে সেই সেদিকেই ফেরত যাচ্ছি, এবং আমাদের অনেক স্বপ্নের যে জায়গাটা, সেখানেও আস্তে আস্তে কিছু কিছু স্খলন আমরা দেখতে পাচ্ছি। এবং দুঃখের ব্যাপার হলো যে এটা ডেজাভু, কারণ তার আগে যারা ক্ষমতায় ছিল, তার আগে যারা ক্ষমতায় ছিল, তার আগে যারা ক্ষমতায় ছিল, একই জিনিস ছিল যে প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা নির্বাচন, প্রত্যেকটা ক্ষমতা বদল যেভাবেই হোক না কেন, শুরুতে একটা হানিমুন পিরিয়ড থাকে, শুরুতে খুবই ভালো কিছু আশা প্রত্যাশা থাকে, কিন্তু ধীরে ধীরে সবাই পিছিয়ে যায়। আচ্ছা, এই জায়গাটাতে একটু জানতে চাই যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, 3 মাসের কিছুটা বেশি সময় তারা দায়িত্ব পালন করছে। 3 মাস তো খুব বেশি সময় নয়। মানে দু ধরনের বলা যায় যে ব্যাখ্যা আমরা দেখতে পাই। এক দলের বক্তব্য হচ্ছে যে 3 মাসের ভেতরে এমন কিছু সিদ্ধান্ত এসছে খুব অল্প সময় এবং শুরুর দিকটাতে, তাতে করে খুব বেশি আশাবাদী হবার কোনো কারণ নেই। আবার একটি অংশ বলছে যে না, যে ধরনের
এলোমেলো একটা অবস্থার ভেতর দিয়ে সরকার দায়িত্ব নিয়েছে, তাতে করে 3 মাস কেন, আরো অনেক বেশি সময় তাদেরকে দেওয়া প্রয়োজন যে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারে। আপনার কাছে কি মনে হয়? তো যেটা আপনি বুঝতেই পারছেন যে আমি কিছুটা নিরাশাবাদী মানুষ। এটা হয়তো কিছুটা বয়সের কারণে, কিছুটা পর্যবেক্ষণের কারণে, যে কারণেই হোক না কেন, আমি এটা আমরা যে পেন্ডুলামের কথাটা জানি যে 3 মাস একটা সময় অনেক বড় সময় ছিল, যখন প্রতি 5 বছর পর পর সরকার বদল হতো। 5 বছরের জঞ্জাল সাফ করার জন্য 3 মাস যথেষ্ট সময়, কিন্তু 15 বছরের জঞ্জালের জন্য 3 মাসের থেকে বেশি লাগে। আবার মুদ্রার অন্য পিঠে আপনার যদি কোনো অগণতান্ত্রিক, অনির্বাচিত কোনো ধরনের ম্যান্ডেট ছাড়া সরকার থাকে, বা যে কোনো মানুষ দায়িত্বে থাকে, কারণ এটা তো সরকার দিয়ে কথা না, একজন মানুষ তো সরকার না। প্রফেসর ইউনূস বিজ্ঞ মানুষ, স্বনামধন্য মানুষ, কিন্তু তিনি তো একজন মানুষ। 17 কোটি মানুষের একটা দেশে একজন মানুষ কি করবে? কিন্তু তার আশেপাশে তো উপদেষ্টা মানুষ পরিষদে থাকবে। যারা আছেন, অ্যাপারেন্টলি ধরা হয় যে তাদের যে ফেসটা অন্তত জনগণের কাছে প্রতিভাত হয়েছে, বা যে ফেসটা এসছে সেটা খুবই পজিটিভ, মানে অ্যাপারেন্টলি। কিন্তু তারপরেও তাদেরকে নিয়েও আমরা দেখছি যে প্রশ্ন তৈরি হচ্ছে, এবং কেউই বিতর্কের ঊর্ধ্বে নন আর কি। হ্যাঁ, বিষয়টি এরকম দাঁড়িয়েছে। বিতর্ক ভালো। আমি মনে করি বিতর্ক ভালো। আমি মনে করি বিতর্ককে ওয়েলকাম করা উচিত। কারণ আমরা যে অবস্থায় চলে গেছিলাম তার পেছনে একটা বড় কারণ হলো বিতর্কর ব্যাপারে ভয়, সমালোচনার ব্যাপারে ভয়, একজন কার্টুনিস্ট কিছু লিখতে আঁকতে ভয়, রম্য রচনার ক্ষেত্রে কিছু করতে ভয়। এই জিনিসগুলো আমি মনে করি বিতর্ক হওয়াটা, বিতর্কের স্পেস থাকাটা ভালো, কারণ বিতর্ক থাকাটা ইট কিপস পিপল অনেস্ট। এবং তাদের ক্ষেত্রে সময়টা খুবই কম বাংলাদেশের, দুর্ভাগ্যজনকভাবে। নিশ্চয়ই। ধন্যবাদ ইশতিয়াক। আমি সাদরুদ্দিন ইমরান আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার, অন্তর্বর্তী সরকারকে নিয়ে আশাবাদ কিংবা নিরাশা দুটোই আছে, কিন্তু কিছু মৌলিক প্রশ্নের মীমাংসা হওয়া প্রয়োজন বলে প্রায় অধিকাংশ মানুষ মনে করেন। একটি হচ্ছে যে মানুষের বেঁচে থাকার জন্য যেটা দরকার, দ্রব্যমূল্য থেকে শুরু করে একেবারে প্রতিদিনকার যে জীবন সংগ্রাম, সেগুলোকে যেসব ফ্যাক্টর এফেক্ট করে, সেগুলোর একটা আশু সমাধান দেখতে চায় সাধারণ মানুষ। সেই জায়গাটিতে আপনাদের পর্যবেক্ষণটা কি বলে? আপনার প্রতিষ্ঠান গবেষণা করছেন এবং এক ধরনের ওপিনিয়ন আমরা আপনার প্রতিষ্ঠানের ভেতর দিয়ে প্রতিফলিত হতে দেখছি, যদি একটু আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশ স্পিক্স নামে একটা মাইক্রো পোলিং সাইট শুরু করি, এবং সেখানে বিভিন্ন ধরনের সমসাময়িক যে টপিক, যেগুলো মানুষের জানার ইচ্ছা আছে, সেইটাতে জনমতের প্রতিফলন কি সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। এবং সেখানে আমরা দুইটা ভাবে আসলে মানুষের ওপিনিয়নটা বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে অনলাইনে আমরা মতামত সংগ্রহ করেছি, আরেকটা হচ্ছে যে আমাদের একটা বেশ বড় ডেটাবেজ আছে সারা বাংলাদেশ, সব জেলা, সব বয়স গ্রুপ, সব ইনকাম গ্রুপ, সেটাকে কাভার করে আমরা অফলাইন মানুষের কাছে যেও তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। তো আপনি যেটা বলছিলেন, বা আমার আগে ইশতিয়াক যেটা বলছিল, যে মানুষের তো আশা আসলে অনেক, কিন্তু আপনি যদি বাংলাদেশের মতো একটা আয়তনের দিক থেকে ছোট কিন্তু জনবহুল একটা দেশ পরিচালনা করতে চান, কিছু আহ, মৌলিক জিনিস ঠিক রাখতে হবে, তারপরে আপনি আসলে অন্যান্য জিনিস চিন্তা করতে পারবেন। মানুষের খাদ্যের ব্যবস্থা রাখতে হবে, মানুষের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আহ, এই দুইটা ব্যাপারেই আপনি যদি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত 3 মাস, 3.5 মাসের অবস্থা পর্যবেক্ষণ করেন, দ্রব্যমূল্য আসলে গত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ইনফ্লেশনের কারণে বাড়ছিল। এটার গতিটা ওনারা কোনোভাবে কমাতে পারেনি, বরঞ্চ আরও বেড়ে গেছে। অফিসিয়ালি আপনার যে ইনফ্লেশন রেট, সেটা প্রায় 11% কাছাকাছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা প্রতিদিনই বিভিন্ন রকম নিউজ, সংবাদপত্র, টেলিভিশনের মাধ্যমে জানতে পারি, এবং ছোটোখাটো থেকে বড় ধরনের জিনিস, এবং একটা জেনারেল ললেসনেস, এইটার একটা প্রিভ্যালেন্স আছে। তো এখন পর্যন্ত আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকে
আহ, খুব ভালো করতে পারেননি। এবং আমরা যেই পোল চালিয়েছি, যেখানে অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই আমরা দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষ অত্যন্ত গুরুত্ব দিয়েছে প্রাথমিক কাজ হিসেবে। নির্বাচনী সংস্কার বলি, সাংবিধানিক সংস্কার বলি, পুলিশ বাহিনী সংস্কার বলি, এগুলোর থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আপনাদের এই জরিপে কি পরিমাণ সংখ্যায় মানুষ অংশ নিয়েছেন? আমরা আমরা একটা আহ, পরিসংখ্যানগত মেথোডোলজি ইউজ করে এই জরিপটা করি, যেখানে আপনার সব বয়সের, সব এলাকার রিপ্রেজেন্টেশন থাকে, সব আয় এর গ্রুপে রিপ্রেজেন্টেশন থাকে। তো আমাদের অনলাইন এবং অফলাইন মিলে প্রায় 5,000 রেসপন্ডেন্ট আমাদের রেসপন্স করে। এর মধ্যে অনলাইনে 2,000-এর মতো, অফলাইনে 3,000-এর কাছাকাছি একটা সংখ্যা। কিন্তু আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে অনলাইনে যারা রেসপন্ড করে তাদের মধ্যে বয়সের দিক থেকে তুলনামূলক কম বয়সী বেশি। আমরা যদি 45+ চিন্তা করি, এদের অনলাইন রেসপন্স তুলনামূলক খুবই কম। আমরা যদি জেনজি চিন্তা করি, তাদের পোর্শন অনেক বেশি। জেন আলফা, তাদেরও পোর্শন যথেষ্ট। এবং আমরা আমাদের রেসপন্সে আসলে অনলাইন এবং অফলাইনে অনেক ডিফারেন্স দেখতে পাই রেসপন্সে। যেমন আমাদের খুব রিসেন্ট একটা পোল যেটা লাস্ট গিয়েছে, সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আপনি কি দায়ী বা কোন ফ্যাক্টরটা দায়ী বলে মনে করেন। তো আমাদের অনলাইনে যারা রেসপন্ড করেছেন তারা, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সিন্ডিকেটের দৌরাত্ম্য, এই জিনিসগুলোকে তারা বেশি মাত্রায় বলেছেন। এটার একটা ইম্প্যাক্ট নাই যে এটা না, কিন্তু আহ, তাদের যে আসলে কমোডিটি ভ্যালু চেইন সম্পর্কে রিয়েলিস্টিক ধারণার ঘাটতি আছে, সেটা আসলে তাদের রেসপন্সে প্রকাশ পায়। কারণ যখন আমরা অফলাইনে কথা বলেছি, বিশেষ করে এমন গ্রুপের সাথে যখন কথা বলেছি যারা ফার্মিংয়ের সাথে জড়িত, তারা কিন্তু অনেকটাই ভিন্ন মত দিয়েছে। তারা আমাদের এখানে ইনপুট কস্ট বেশি হওয়া সেটার কথা বলেছে, ট্রান্সপোর্টেশন রিলেটেড কস্ট বেশি হওয়া সেই জিনিসগুলো বলেছে। মধ্যস্বত্বভোগীর কথাও এসেছে, আসে নাই যে তা না। সিন্ডিকেটের কথা তাদের কাছে খুব কম এসেছে। হ্যাঁ, যদিও আমাদের অনেক ধরনের ইনএফিসিয়েন্সি আছে দেশে, কিন্তু জেনারেলি তো আমরা আসলে একটা মার্কেট ড্রিভেন ইকোনমি। হ্যাঁ, এবং মার্কেট ড্রিভেন ইকোনমিতে আসলে একটা দুইটা কোম্পানির পক্ষে মার্কেট নিয়ন্ত্রণ করা খুব কঠিন। দুই একটা ক্ষেত্রে যে আপনার অলিগোপলিস্টিক বিহেভিয়ার হয় না তা না, কয়েকটা লোক মিলে বা গ্রুপ মিলে প্রাইস ফিক্সিং করা বা সেটার চেষ্টা করে, সেটা হয়। কিন্তু যখন এই সংখ্যাটা 4, 5, 6-এর বেশি হয়ে যায়, তখন এটা ভেরি ডিফিকাল্ট। আসবো আপনার কাছে। আমাদের একজন দর্শক আছেন কথা বলবার জন্য স্টুডিওতে। আমি দর্শকের সঙ্গে কথা বলে আবার স্টুডিওতে ফিরে আসবো। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো। হ্যালো, লাইনে আছি ভাই। জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনি স্টুডিওতে কথা বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আজকে আমার প্রশ্ন হলো আমাদের আজকের এই গেস্টের কাছে যে হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আজকের প্রশ্ন হলো আমাদের সম্মানিত গেস্টের কাছে, ওনারা কি মনে করেন ডক্টর ইউনূসের সরকার কি দেশকে এগিয়ে নিতে পারবে? আর দেশে যে এই দুর্নীতি, যত সিন্ডিকেট আছে, এই দুর্নীতি কি ওনারা ভাঙতে পারবে? আপনার কি মনে হয় দর্শক, আপনার কি এটি নিয়ে কোনো চিন্তা আছে বা মানে আপনার কোনো প্রেডিকশন আছে? আমি তো এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছি, ওনারা মোটামুটি ভালোই কাজ করে যাচ্ছে। এবার I'm asking the guest what they think of that. জি, ধন্যবাদ। আমি ইশতিয়াক আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই যে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করেছেন যে হ্যাঁ, আসলে কতটুকু সফল হতে পারবে বলে আপনি মনে করছেন? আমার
নিজের মতামত হলো এটা আমাদের নিজেদের হাতে। আমি যদি আজকে কোনো একটা কাজে কোথাও যাই, আমাকে যদি কোনো একটা কাউন্টারে কেউ আমার কাছে ঘুষ চায়, আমি সেই ঘুষটা দেব না। এই অবস্থানটা আমাকে নিতে হবে। এটা নেয়া কষ্টের, এটা নেয়া খুবই দুরূহ। ভয়কে জয় করে আরো অনেক বড় ঝুঁকি নিয়ে আরো অনেক কিছু করতে পেরেছি। সুতরাং আগে একজন নেতা ছিল, এখন আরেকজন নেতা আছে। এই নেতা তো ১৭ কোটি মানুষের ঘরে যাবে না। আমাদেরকে নিজেদের সততা এবং সাহস নিয়ে এটাকে ঠেকাতে হবে। নিজের নিজের এলাকা থেকে, পাড়া থেকে, অফিস থেকে শুরু করা। এবং যদি আজকালকার যুগে এটা সহজ, সোশ্যাল মিডিয়ার কারণে এটা সহজ। যদি ১০ জন মানুষও অন্তত এগিয়ে আসে যে ঠিক আছে, আমি একজন মাঝারি পর্যায়ের কর্মকর্তা, সরকারি অমুক অফিসে কাজ করি, আমার অফিসে যদি কোনো ধরনের দুর্নীতি হয়, এই আমার নাম্বার, আমাকে সরাসরি জানাবেন। আগেও ছিল এরকম, তারপরে আনফরচুনেটলি ডিরেইল হয়ে গেছে। কিন্তু ওই ধরনের পকেটগুলো আমাদের মধ্যে থেকে আনা দরকার। কারণ প্রফেসর ইউনূস উনি তো আমাদেরকে চোর ধরে দেবেন না, উনি আমাদেরকে দিয়ে সৎ কাজ করে দেবেন। উনি যে কোনো লিডারের মতনই, উনি আমাদেরকে অনুপ্রাণিত করবেন, উনি ঠিক কাজটা কোনটা করা দরকার, কি এক্সপেকটেশন সেটা বলবেন। এবং সেটা আমরাও জানি, আমাদের মূল্যবোধ থেকে আমাদের করতে পারা উচিত। কিন্তু আমরা নিজেরা যদি করতে না পারি, এটা শেষ পর্যন্ত সফল হবে না। ইশতিয়াক, আরেকটি বিষয় আমরা দেখছি যে মানে সংস্কারের জন্য 10টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, 6টি এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে। এবং এই সংস্কার প্রস্তাবগুলো কতটুকু প্রয়োগ করা যাবে বা সেটি কতটুকু আমাদের ভাগ্য উন্নয়নে সহায়তা করবে, সেটা তো অনেকটাই রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে এবং একটা রাজনৈতিক প্রক্রিয়া তো, তাই না? তো আমি আসলে একটা জায়গায় ঠিক বুঝতে পারছি না যে ধরেন আপনি সংস্কার প্রস্তাব দিলেন, একটা নির্বাচন দিলেন, নির্বাচনের পরে রাজনৈতিক দল কোনো একটি ক্ষমতায় আসলো, এবং আমরা তো আগের রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের জায়গা এবং তাদের কার্যক্রম দেখেছি। সেই সংস্কার প্রস্তাবগুলো যে বাস্তবায়িত হবে বা সেটি যে আমাদের রাজনৈতিক আমূল পরিবর্তন ঘটাবে রাজনীতিতে, সেটা নিশ্চয়তা কি আসলে? না, কোনো নিশ্চয়তা নাই। এবং বিশেষ করে যদি আমাদের এক্সপেকটেশনটা খুব বেশি উঁচু থাকে, যে একদম আমূল পরিবর্তন হতে হবে, ১০০% পরিবর্তন হতে হবে, সেটা না। বাংলাদেশের কিছুটা পরিবর্তন হবে, কিছুটা পরিবর্তন, হ্যাঁ, আমি মনে করি যে যদি আমরা এই স্নোবলটাকে রোল করাতে শুরু করতে পারি, যে ৩০% যদি কমাতে পারি, আর ৫ বছর পর হয়তো সেটা বেড়ে ৭০% হবে। কিন্তু কেউ যদি বলে যে ৬ মাসের মধ্যে আমি ১০০% ঠিক করবো, ইউর সেটিং ইউর সেলফ আপ ফর ফেলিয়ার। সুতরাং কিছুটা রিয়েলিস্টিক হওয়া দরকার। কারণ এগেন আমি মনে করি যে আমাদের নিজেদের মধ্যে, দেখেন, একটা দল বলেন দুর্নীতি করেছে, এই মানুষগুলোই তো যা খারাপ কাজ করেছে, এরা তো আমাদের মধ্যেই আছে। এক দল থেকে আরেক দলে যাবে, কিন্তু থাকবে। আমাদের নিজেদের ভাগ্য উন্নয়নের দায়িত্ব প্রথমত এবং প্রধানত নিজের হাতে। এটা আমার মত। আসবো আপনার কাছে। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে কথা বলবার জন্য, দর্শকের সঙ্গে কথা বলে আবার স্টুডিওতে ফিরে আসছি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, বলবো গতকালকে যে প্রোগ্রাম লিয়ে আপনার একটা প্রশ্ন করা যাবে না, আজকের প্রোগ্রামের যে কনটেক্সট, আমার মনে হয় যে সেটির মধ্যে থাকলে ভালো হয়। গতকালকে প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ইশতিয়াক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলা হচ্ছে বা জুলাইয়ের আন্দোলনের, ছাত্র জনতার যে আন্দোলন এবং এত যে রক্তক্ষয়, সেটার স্পিরিটের উপর দাঁড়িয়ে তো এই অন্তর্বর্তী সরকার এসছে। এখন আমরা যখন দেখি যে রাজনৈতিক বয়ান, এই শব্দটা খুব পপুলারাইজড হচ্ছে, এবং এই যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, নতুন নতুন ন্যারেটিভ, দেখেন অনেক বিষয় যেগুলো প্রায় প্রতিষ্ঠিত, প্রায় মীমাংসিত, কিন্তু সেগুলো নিয়ে আবার নতুন করে আলাপ তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। আপনি যেমনটি বলছেন যে বিতর্ক হওয়া একদিক দিয়ে ভালো, কিন্তু সেটি সব ক্ষেত্রে কি হচ্ছে? মানে বিতর্ক মানেই কি সবসময় ভালো? না, সব ক্ষেত্রে বিতর্ক ভালো না, আবার খারাপও না। আমি নিজে, বিশেষ করে যেহেতু এখন পশ্চিমে থাকি, আমার নিজের এক্সপেকটেশনটা ভিন্ন। আমি আমি নিজে অ্যাডপ্ট করেছি ফ্রি স্পিচের আইডিয়াটাকে ভিন্নভাবে, কিন্তু তার মধ্যেও কিছু বাউন্ডারি রাখতে হয়। কিছু জিনিস কখনো মূল্যবোধের কারণে, কখনো ঐতিহাসিক সত্যের কারণে, কিছু জিনিস এত বড় ঐতিহাসিক সত্য যে সেটা নিয়ে সে খালের উপরে আপনি বলতে পারেন যে আমি আমার এই এই কি বলে যে আমি আমার এই ব্রিজটাকে কি এখানে রাখবো, নাকি 50 ফুট ওদিকে নিব, না 30 ফিট এদিকে নিব।
কিন্তু যদি আপনি একটা গ্র্যান্ড ক্যানিয়নের সামনে দাঁড়িয়ে থাকেন, সেখানে আপনার এসব কুতর্ক করার কোনো মানে নেই। সুতরাং তর্ক এবং কুতর্ক একেবারে ভিন্ন জিনিস। অনেক ধরনের পলিসি নিয়ে আমাদের বিচার বিবেচনা করার আছে। কারণ এই 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 যে জুলাইয়ের অভ্যুত্থানটা, এটা আমাদের জন্য অনেকটা রাজনীতির ফার্ম গেট বলতে পারেন, যে সবাই এক জায়গায় এসছে, কিন্তু তার মানে এই না যে তারা সেখানে থাকার জন্য এসছে। কেউ উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, কেউ পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, এবং সবাই যার যার দিকে আনবেন। এই যে হযবরল অবস্থাটা, সেটার জন্য তো পরে ভুগতে হবে। সুতরাং সেটা একটা পার্ট। আরেকটা হলো যে আপনাকে একটা পয়েন্টে রাজনীতিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেতে হবে, কারণ তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে। এই সরকার তো নির্বাচিত না, আজীবনের জন্যও না। তাদের কোনো ম্যান্ডেট নেই, তাদের কোনো রেফারেন্ডাম নেই। সুতরাং তারা যদি আজকে দাঁড়িয়ে বলেন যে আজকে থেকে বাংলাদেশে এরকম হবে, সেটা হয়তো সেই দেশের মানুষের প্রতিফলন না, সেটাও মাথায় আনতে হবে। আসবো আবার স্টুডিওতে। দর্শক কে আছেন লাইনে? একজন দর্শক রয়েছেন, তার সঙ্গে কথা বলে আবারও ফিরবো আমাদের মূল আলোচনা। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলবো আমি একটা জিনিস বুঝতে পারতেছি না হুম হুম যে, যেমন কাল বা পরশু বা এর আগে দেখেছি, আমরা অনেক মাধ্যমে দেখতেছি যে অনেক লোককে মারা হয়, একজন মহিলাকে মারা হয়েছে, অনেক লোকে মারতেছে। হুম। একটা ছেলে সে জোরাজুরি মাফ চাইতেছে পুলিশের কাছে, পাবলিকের কাছে, যে আমি একজন ছাত্র, আপনারা আমাকে মাইলেন না। আমি যদি আপনাদেরকে প্রুফ দিতে না পারি আমি ছাত্র হিসাবে, তাহলে আপনারা আমাকে মারেন, আমাকে এখন মাইলেন না। আমিও উনি মারতেছে। আরেকজন উকিল দেখলাম যে উনি চেম্বারটির বাইরে এসে ওনাকেও ধরে মারতেছে। এই এই বিষয় আসলে আর কি আপনারা কোনো অভিমত করবেন নাকি, না শুধু এইভাবেই চলবে বা এইভাবে কথাবার্তা শুনবো আমরা? এই যে বর্তমানে যে দেশের অবস্থা কিভাবে চলতেছে, এটা কি আপনারা অবশ্যই মিডিয়াতে আসতেছে, এটা কি আপনারা আনবেন না নাকি, যে আপনার পাবলিককে দেখাবেন না, না আপনাদের কোনো বাধ্যতা কিছু আছে যে না এইগুলো আনবেন না এই টেলিভিশনের মাধ্যমে, এটা কিছু আছে নাকি আপনাদের? না, এরকম কিছু নেই, এটা তো আলোচনার অনুষ্ঠান। আমরা দেখতেছি জি, অনেক আপনার কথা শুনেছি, এবার আমার কথা শুনুন। আমরা তো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি, তো একটা অনুষ্ঠানে তো সবকিছুকে অ্যাকোমোডেট করার সুযোগ নেই। তবে আপনি যে বিষয়টি বলেছেন, এটা আমাদের আজকের আলোচ্য সূচিতে রয়েছে, যে ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা 15 বছর ছিল না এটি বলা হয়, কিন্তু 3 মাসের মধ্যেই দেখলাম যে সেই একই বিষয়ের পুনরাবৃত্তি হচ্ছে, এবং সেটি আসলে গণ অভ্যুত্থান বলি আর এই ছাত্র জনতার আন্দোলন বলি, সেই স্পিরিটের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সেই প্রশ্নটি আসলে আমি এই পর্যায়ে সাদরুদ্দিন ইমরান আপনার কাছে রাখতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে একটি কর্মসূচি ছিল 10ই নভেম্বর নূর হোসেন দিবসে, সেখানে রাজনৈতিক দলগুলো এসছে, এবং এটি সবসময় পালন করা হয়, এটা একটি জাতীয় বলা যায় যে জাতীয়ভাবে সেটিকে পালন করা হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগকে প্রতিহত করা হচ্ছে, সেটার তো এক ধরনের যুক্তি রয়েছে, যারা প্রতিহত করছেন, হ্যাঁ, তাদের ব্যাপারে ক্ষোভ রয়েছে, এবং সেটিকে অনেকে মেনেও নিয়েছেন যে হ্যাঁ, এটা তো হবেই, এটা একটা প্রতিক্রিয়া। কিন্তু সাধারণ মানুষ, ধরা যাক বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সে জুতা কিনতে গেছেন একজন মহিলা, হ্যাঁ, তাকে আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক হিসেবে তাকে নির্যাতন করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা গিয়েছেন, তার উপরে হামলা করা হচ্ছে, ছাত্র মাপ চাইছে, তার মানে উনি যেটি বললেন, এই জায়গাটিতে আপনার কি বলবার আছে, কি পর্যবেক্ষণ আপনার? জি, না আমাদের দর্শক যেটা বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটাটা একটা, আমি যেটা আগে বলেছিলাম যে একটা জেনারেল ললেসনেসের অংশ হিসেবে আমি দেখি। যদি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক মতো থাকতো, আপনি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন, আপনি সেটা একটা নিয়মের মধ্যে করতে পারেন, কেউ চাইলে সেটা আহ, বিপক্ষেও কথা বলতে পারে, এই দুইটার মধ্যেই আমি কোনো অসুবিধা দেখি না। কিন্তু আপনি যখনই জিনিসটাকে একটা ফিজিক্যাল টর্চারের দিকে নিয়ে যাবেন, তখনই আসলে আপনি সীমা লঙ্ঘন করছেন, যে পক্ষই করেছে কাজটা। সুতরাং সীমা লঙ্ঘন করাটা যখন আবার আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং সেই সীমা লঙ্ঘনকে প্রতিহত করে না, তখনই আসলে সরকারের সীমাবদ্ধতা বলি অথবা ইচ্ছাকৃত অবহেলা বলি, সেই জিনিসটা প্রকাশ পায়। সুতরাং আহ, আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা একটা বিগার প্রবলেমের কিছু সিমটম। আমরা যে জুলাইয়ে অগাস্টে গণ অভ্যুত্থান দেখলাম, সেই গণ অভ্যুত্থানে অবশ্যই বিভিন্ন
পলিটিক্যাল পার্টি ইনভলভ ছিল, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তাদের নামে ছিল না। পলিটিক্যাল পার্টিগুলো তাদের পরিচয়, পদ পদবি নিয়ে কেউ প্রকাশ্যে আসেনি। এবং ইস্যুটা আপনার প্রথমে তো অফকোর্স কোটা নিয়েছিল, বাট যখন এটাকে গ্র্যাজুয়ালি সরকার পতনের আন্দোলন হিসেবে আসলো, অনেক ছাত্র জনতার মৃত্যু, আহত হওয়ার মধ্য দিয়ে, তখন কিন্তু যেই ম্যান্ডেটটা ছিল সরকার পরিবর্তনের মাধ্যমে, সেই ম্যান্ডেটটা ছিল আসলে বৈষম্য দূরীকরণ, বৈষম্য বিরোধ। কিন্তু আমরা যেটা দেখলাম যে যখন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করলো, তারা কিন্তু এই বর্তমান সংবিধানকে সংরক্ষণ করা হবে, বর্তমান সংবিধানকে তার জায়গায় রাখা হবে, এইভাবে কিন্তু তারা শপথ গ্রহণ করলো। এবং তারা আপনার একটা তৎকালীন সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নেওয়া হলো, এখন একটা আইন করার কথা বলা হচ্ছে যেটাতে কনস্টিটিউশনের মধ্যে এটাকে অ্যাকোমোডেট করা হবে। তো তার মানে কি? তার মানে কিন্তু আসলে আপনি আর সিস্টেম চেঞ্জের ম্যান্ডেটটা আপনি হারিয়ে ফেলছেন। আপনি আসলে এখন সর্বোচ্চ ভালো আমার মতে যেটা ওনারা করতে পারেন সেটা হচ্ছে এই রিফর্ম কমিশন যেগুলো করা হয়েছে, সেই রিফর্ম কমিশনের কাজগুলো দ্রুত শেষ করা, একটা পলিটিক্যাল ডায়ালগ, যেটা ডক্টর ইউনূস তার বক্তব্যে বলেছেন, পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে একটা মিনিমাম এগ্রিয়েবল কনসেনসাসে আসা যে এই জিনিসগুলো সবাই করবে, এবং একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখেছি আপনার 1996 সালে যখন আওয়ামী লীগ, জামাতে ইসলামী, অন্যান্য দল আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেছিল, তারপরে কিন্তু বিএনপি একটা খুব ভালো ইলেকশন করেনি, কিন্তু একটা ইলেকশনের মাধ্যমে, একটা সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। আমরা দেখেছি যে 90-এর গণ আন্দোলন যখন হয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই একসাথে আন্দোলন করেছে, এবং তাতে কিন্তু একটা পলিটিক্যাল কনসেনসাসে আমরা প্রেসিডেন্ট শাসন ব্যবস্থা থেকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় পরিবর্তিত হয়েছি। সুতরাং এই পলিটিক্যাল কনসেনসাসগুলো হলে পরে আমার মনে হয় যে বেসিক কিছু রিফর্ম করা সম্ভব। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, ইশতিয়াক কয়েকবারই বলেছেন যে উনি নৈরাশ্যবাদী এবং উনি মনে করেন যে আমাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। আমি জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখি। আমরা এখন সবাই প্রবাসে আছি, প্রবাস জীবন যাপন করছি। এখানে কিন্তু আপনি যখন গাড়ি চালান, রাস্তা দিয়ে হাঁটেন, কোনো কিছু দোকানে যান বা কোনো অফিসে যান, কোনো সার্ভিস নেন, আপনি কিন্তু একটা নিয়মের মধ্যে চলার চেষ্টা করেন। কেন? কারণ হচ্ছে যে এখানে নিয়মগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড, আপনাকে জানানো হয় যে এইটা নিয়ম, এবং আপনি যদি নিয়মটা পালন না করেন তাহলে পরে দিস উইল বি ইয়োর ফাইন অর পানিশমেন্ট। আমাদের এখানে বাংলাদেশে আমরা যেটা দেখি যে যার কানেকশন আছে সে নিয়মটাকে বাইপাস করতে পারে, যে ঘুষ দিতে পারবে সে নিয়মটাকে বাইপাস করতে পারে। সুতরাং আমাদের গত 15 বছরে বিশেষ করে, কিন্তু তার আগেও আমাদের স্বাধীনতার পর থেকে 53 বছরে আমরা আসলে আমাদের ইনস্টিটিউশনগুলোকে, রুল অফ লটাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখানে সাধারণ মানুষকে আমি ঢালাওভাবে দোষ দিতে চাই না, কারণ হচ্ছে যে আপনার আমাদের প্রবাসীর সংখ্যা প্রায় 2 কোটি, পার্মানেন্ট এবং টেম্পোরারি মিলে। তো এই 2 কোটি লোক কিন্তু আপনার নিয়ম কানুন মেনে চলে তাদের যে যে দেশে যারা থাকে। যখনই তারা আবার বাংলাদেশে ব্যাক করে, আপনার ধরেন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি একটা সিগারেট ধরাচ্ছি, আমি যেখানে সেখানে থুতু ফেলছি, আমি হর্ন বাজানো শুরু করলাম, আমি রাস্তায় নিয়ম না মেনে চলা শুরু করলাম। তো একই মানুষ কিন্তু এই কাজটা করছে। একই মানুষ এই কাজটা যখন করছে, তার মানে হচ্ছে যে প্রবলেমটা এই মানুষের মধ্যে কিছুটা থাকতে পারে, কিন্তু কম। বড় অংশের সমস্যাটা হচ্ছে যে আমরা একটা সিস্টেম। নিয়ম, সিস্টেম, প্রতিষ্ঠান, ট্রান্সপারেন্সি, সেই জিনিসগুলো স্ট্যাবলিশ করতে পারি। আসবো ইমরান, বেশ কজন দর্শক অপেক্ষা করছেন আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দর্শক কে আছেন লাইনে? হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম বুলবুল ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন। জি ভাই, আমি বলতেছি যে আপনারা যে অবিশ্বাস এবং বিভাজনের রাজনীতি সম্পর্কে আলোচনা করছেন, হুম, হুম। আপনার প্যানেলিস্টের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি একজন বিপ্লবী যখন উপদেষ্টা নির্বাচিত হয়েছেন, উপদেষ্টা নির্বাচিত হয়েই উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামিয়ে ফেলেছেন। এই যে বিভাজন এবং অবিশ্বাস, এর যে অ্যাগ্রাভেশন উনি শুরু করলেন, এটা বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে? এ সম্পর্কে যদি আপনার সম্মানিত প্যানেলিস্টরা একটু আলোকপাত করেন তাহলে আমরা খুশি হব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন পেয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়তো সে প্রসঙ্গে আসতাম। আমি পরের দর্শকের কাছে চলে যাব। হ্যালো? দর্শক কে আছেন লাইনে? হ্যালো? দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আপনারা আলোচনা করছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। হুম, হুম। আমাকে যদি অনুমতি দেন তো আমি বলতে পারি কে দায়ী। জি, বলেন। এই দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য শেখ হাসিনা সরকার দায়ী। আমি বলি আপনাকে, ইংল্যান্ড আমেরিকায়, ইউরোপ আমেরিকায় কোভিড এর পর, ইউক্রেন ওয়ারের পর 10 to 12% ইনফ্লেশন হয়ে গিয়েছিল। They applied their monetary policy, raised the interest rate in America 15 times, highest 5.5%. In England, they raised the interest rate 5.25%, 15 years highest. এবং এখন দেখেন ইংল্যান্ড আমেরিকায় ইনফ্লেশন অ্যারাউন্ড 2%. হাসিনা গভর্নমেন্ট কি করেছিল, 5 years they kept the interest rate 6 and 9% fixed. This is one of the important point for inflation. আরেকটা জিনিস আপনাকে বলি, হুম, হুম। মাইক্রো ইকোনমিক্সের একটা চ্যাপ্টার আছে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইনফিনিট। যদি আপনি সাপ্লাই কাপটারে কনস্ট্যান্ট প্যারালাল রাখতে পারেন এক্স অ্যাক্সিসের সাথে, হোয়াট এভার ডিমান্ড ইজ, প্রাইস উইল রিমেইন সেম। এই যে সিন্ডিকেট যেটা বলতেছেন আপনারা, ওরা কিন্তু এটাকে ভেঙে ফেলেছে। সেই জন্য শেখ হাসিনা সরকার ইজ ফুললি রেসপন্সিবল ফর দিস ইনফ্লেশন। বর্তমান সরকার কি করছে, দে আর ট্রাইং হার্ড। আরেকটা জিনিস বলি আপনাকে, এই যে 17 বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনার সরকারের লোকজন, মনসুর সাহেব যেটা বলেছেন, সেটা কভার করতে গিয়ে দে প্রিন্টেড মানি। দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট ফ্যাক্টর ফর ইনফ্লেশন। এটা কমাতে হলে বর্তমান সরকার চেষ্টা করছে। আমার বিশ্বাস ইট উইল বি আন্ডার কন্ট্রোল। আমি আশাবাদী। ধন্যবাদ। ধন্যবাদ আপনার আশাবাদের জন্য। আসলে এই নিরাশার সময়ে আশাবাদটা একটা বিরাট ব্যাপার। আমরাও আশাবাদী হতে চাই। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব। আমাদের 1.5 মিনিট সময় আছে। উনি অনেকগুলো বিষয় অবতারণা করেছেন। আমার মনে হয় ইনফ্লেশন দিয়ে শুরু করতে পারি। আপনি কি রেসপন্ড করবেন? হ্যাঁ, ইনফ্লেশন নিয়ে বলতে জি। পারি যে ইনফ্লেশনের ব্যাপারটা আমেরিকা ছাড়া কোনো দেশ আজ পৃথিবীতে আর কোনো দেশ রিকভার করে নাই এখনো। এবং আমেরিকাতেও যদিও কাগজে কলমে ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স সেজ দে রিকভার্ড, মানুষ এখনো সেটা নিজেদের পকেট বুকে ফিল করছে না, যে কারণে ইলেকশনটা যা হলো রিসেন্টলি এক সপ্তাহ আগে। সুতরাং অনেক কারণ আছে, এটা আসলে পরে হয়তো আরেকটু বিস্তারিত বলা যায়। কিন্তু শুধু বাংলাদেশ না, তৃতীয় বিশ্বের বা ডেভেলপিং কান্ট্রি যেভাবে বলি না কেন, আরও অগণিত দেশ স্ট্রাগল করছে বিভিন্ন রকম কারণে, তার মধ্যে করাপশন একটা বিগ পার্ট। সো ইনফ্লেশন, কোভিড এবং তার ঠিক পরপর ইনফ্লেশন ওয়াজ একটা বিগ সিস্টেমিক শক। কিন্তু যদি ইনস্টিটিউশন না থাকে, যেটা ইমরান ভাই বলছে, যদি ইনস্টিটিউশন না থাকে তাহলে ললেসনেসটা বেড়ে যায়। সে কারণে আপনার যা কিছু শক সেটা আরও অ্যাগ্রাভেট হয়ে যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে এবং আরও অনেক দেশের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই যে ইন্টারেস্ট রেটকে নির্ধারণ করার ক্ষেত্রে অনেকে এটি সমালোচনা করেছেন যে বাংলাদেশ সরকার, বিশেষ করে আওয়ামী সরকার, তারা যে জায়গাটিতে রেখেছে সেটি একটা বড় ধরনের ভুল ছিল, এক। আর 2 নম্বর হচ্ছে যে হয়তো তাদেরকে এটা রাখতেই হচ্ছিল, কারণ ব্যাংক তো মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর অবস্থা তো খুবই Exactly. খারাপ ছিল। তো এই যে দিনের পর দিন আমাদের উন্নয়নের গল্প শোনানো হলো, হ্যাঁ। কিন্তু একই সঙ্গে আমরা দেখলাম যে মানে ব্যাংকগুলোকে খালি করে দিয়ে টাকাগুলো পাচার করা হলো। হ্যাঁ। আমরা কেন বুঝতে পারলাম না? নাকি আমরা বুঝতে পারছিলাম কিন্তু বলার মতো সুযোগ ছিল না? বলার সুযোগ ছিল না। Right. আই থিংক এটা আসবো এটি নিয়ে বিস্তারিত কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা এই আলোচনা নিয়ে আবারও ফিরে আসছি। একটু সিরিয়াস ধরনের আলোচনা, কিন্তু আমার মনে হয় যে যারা যুক্তরাজ্য এবং ইউরোপের দর্শক রয়েছেন চ্যানেল এসের, তারা বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন এবং তাদের ভাবনাগুলো আমাদের সঙ্গে মিলিয়ে নেবার একটি সুযোগ রয়েছে এই অনুষ্ঠানের ভেতর দিয়ে। সঙ্গেই থাকুন, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি। সরি
প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের অভিমতের আজকের পর্বে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে বলছি যে আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি অবিশ্বাস আর বিভাজনের রাজনীতি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট ইশতিয়াক রৌফ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইমরান সাদরুদ্দিন, পলিটিক্যাল কমেন্টেটর। আমরা বিজ্ঞাপন বিরতির আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম এবং বেশ কয়েকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের প্যানেলের কাছে জানতে চেয়েছেন, অনেক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে। তার মধ্যে একটি বিষয় নিয়ে ইশতিয়াক আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরেই তিনি গণভবনে গিয়ে বঙ্গবন্ধু ছবিটিকে সরিয়ে ফেলেছেন এবং তিনি যে স্ট্যাটাস দিয়েছেন বা সে বিষয়ে তার বক্তব্য দিয়েছেন যে ৭২ থেকে ৭৫ পর্যন্ত তিনি মনে করেন যে বঙ্গবন্ধু ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করেছেন, কাজেই তার ছবি এখানে থাকতে পারে না। মানে বঙ্গবন্ধুর শাসনকাল নিয়ে আলোচনা হতেই পারে, বিতর্ক হতেই পারে, সমালোচনা হতেই পারে, এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি সেখানে সমালোচনা করার মতো অনেক জায়গা রয়েছে আসলে। কিন্তু ওনাকে ফ্যাসিবাদী হিসেবে আপনি বাতিল করে দিচ্ছেন, যিনি স্বাধীনতার স্থপতি, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি জানি না এটা কোন উপদেষ্টা করেছেন, কিন্তু তার প্রতি মাহফুজ আলম। আচ্ছা, তো ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে থাকান বাক্যটা না হয় শেষ না করি। কারণ আমি অন্যভাবে বলি যে বাংলাদেশের জন্য, বাংলাদেশি জাতি, আমাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যে একজন উপদেষ্টা আজকে এসে, আপনি এই কথাটি যে বলছেন নির্ভয়ে বলছেন তো, মানে আপনি কিন্তু যে কোনো সময় ফ্যাসিবাদের দালাল হিসেবে পরিগণিত হ্যাঁ, হতে আমার তাতে পারেন। কিছু আসে যায় না, বর্তমান আমার বাস্তবতায়। তাতে কিছু আসে যায় না। আপনি আমাকে যদি প্রশ্ন করেন শেখ হাসিনাকে নিয়ে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন আওয়ামী লীগের সাথে জড়িত কোনো রাজনীতিক ইত্যাদি ইত্যাদি থেকে নিয়ে, আই উইল কনসিড অল দ্য গ্রাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বলেন, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আমাদের নিজেদের একটা দেশ থাকে না এবং আমরা স্বাধীন হই না, আমাদের আজকে কথা বলার কিছু থাকে না। এবং আমি মনে করি যে বঙ্গমান করলেন তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আরও অনেক বড় শক্তি, আরও অনেক বড় সময় নিয়ে এটার অনেক চেষ্টা করেছে। আমার নিজের বেড়ে ওঠা সেই ২১ বছরে যখন বঙ্গবন্ধুর নাম কোথাও বলা হতো না, তাতে বঙ্গবন্ধু মুছে যাননি, যাবেও না। এবং কিছু মানুষ যদি এভাবে তাকে অপমান করে, করুক, এগেন আমার 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 তাতে কিচ্ছু আসে যায় না, কারণ আমি জানি যে ইভেন শেখ হাসিনার প্রতি মানুষের যে আবেগ, তারও একটা বড় অংশ শেখের বেটি হিসেবে আসা। সুতরাং শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যা জিনিস সেটাকে কোনোভাবেই মুছে, এটাই আমরা একটু উদারপন্থী হলাম নাকি আমরা একটু এটা করতে পারেন, সেগুলো কিন্তু বেসিক একদম মৌলিক ব্যাপার আমাদের পিতৃ পরিচয়, আমাদের জাতির। হ্যাঁ, এটা দেখতে খারাপ লাগে, এটা শুনতে খারাপ লাগে, ঠিক আছে, তাতে কিছু আসে যায় না। তো এটা তো আলোচনার একটা দিক, যেটি আপনি আপনার মতো করে বলেছেন, কিন্তু আমি একটু ভিন্নভাবে বিষয়টিকে আপনার সামনে উপস্থাপন করতে চাই এবং আপনার বলবো যে আপনার পর্যবেক্ষণটাও জানতে চাই যে গত ১৫ বছরে যেটি হয়েছে, যে 1972 থেকে ৭৫ সাল পর্যন্ত এই যে শাসনকাল, সেই শাসনকালে হ্যাঁ আমি মেনে নিচ্ছি বা আমি জানি যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেটিকে গড়ে তোলা এত সহজ কাজ নয়, কিন্তু সেখানে অনেক ভুল ছিল, রাষ্ট্র পরিচালনায় ভুল থাকে, মানে রাষ্ট্র তো আর ফেরেশতারা চালান না, তাই না? আমি যদি এভাবে চিন্তা করি, তো সেই ভুলগুলো নিয়ে একাডেমিক জায়গা থেকেও কোনো ধরনের কোনো আলোচনা করার সুযোগ ছিল না। এরকম একটি অবস্থা যে আওয়ামী লীগ তৈরি করেছে, আপনার কাছে কি মনে হয় না যে এটির জন্যও তাদের মূল্য দিতে হচ্ছে? এবং অবশ্যই অনেকেই তো মানে অ্যালেগরিক্যালি বলেন আর কি, যে বঙ্গবন্ধুকে একবার তো হত্যা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এই টার্মে ক্ষমতায় এসে দ্বিতীয়বারের মতো তাকে হত্যা করেছে। আগেরবার হত্যা করে কিন্তু আসলে তিনি মৃত হননি, তিনি জেগেছিলেন। কিন্তু এবার আপনি যে রিয়াকশন গুলো দেখেছেন, আপনি হয়তো লক্ষ্য করেছেন যেটা শুধুমাত্র আওয়ামী লীগের প্রতি ক্ষোভ না, এটা পুরো শাসনকাল, গত ১৫ বছরের যে শাসনকাল, সেটির বিরুদ্ধে একটা প্রতিবাদ। ওয়েদার ইটস জাস্টিফাইড অর নট সেটা অন্য আলোচনা, কিন্তু আমি আরেক ধাপ এগিয়ে বলবো, আমি বলবো এটা বঙ্গবন্ধুর দ্বিতীয় না বরং তৃতীয় মৃত্যু। প্রথম মৃত্যু ৭৫-এ, এবং ৭৫-এর পরেও এই ডেজাভুগুলো দেখতে খারাপ লাগে যখন এখন সংবিধান সংস্কারের নামে যখন দেখি যে এত তারিখ থেকে এত তারিখের সকল হত্যাকাণ্ড উইল বি একদম, কোনো এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এই হত্যাকাণ্ড নয়, যদি অ্যাপ্রোচ কোনো
দেশের জার্নির জন্য কখনো স্বাস্থ্যকর না। কারণ একটা পক্ষ যদি এটা করে, তার মানে অন্য পক্ষ এসে তারাও সেটা করবে। এটা একটা ব্যাপার। বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু আমি মনে করি আওয়ামী লীগের 1996 থেকে 2001-এর শাসনামলে, এবং বঙ্গবন্ধুর তৃতীয় মৃত্যু এই সর্বশেষ শাসনামলে। মানুষ 15 বছরকে একসাথে লাম্প করে বলে, এই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে খুবই ভিন্নভাবে দেখি। কারণ 2008-এর নির্বাচনে, 8ই তো ছিল, হ্যাঁ, 2008-এর নির্বাচনের আওয়ামী লীগ ওই প্রথম শাসনামল, আর তার পরের অনেক বড় চরিত্র বদল হয়েছে শেষ 10 প্রথমবারের বছরে। পরে শেষের 10 বছর। রাইট। ইমরান, আপনার কাছে একটু আসতে চাই, এই যে আহ, ধরা যাক বঙ্গবন্ধুর নামে পুরো বাংলাদেশে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় হয়েছে, যে পরিমাণ স্থাপনার নাম দেওয়া হয়েছে, এটা আমরা হয়তো বিচ্ছিন্নভাবে জানতাম, কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পেলাম যে শত শত প্রতিষ্ঠান, স্থাপনার নাম বঙ্গবন্ধুর নামে। এবং সাংবাদিকতা করার কারণে আমি আওয়ামী লীগ করেন এরকম অনেক নেতার সঙ্গে কথা বলেছি, তারা হয়তো পাবলিকলি বলেন না, কিন্তু ভেতরে ভেতরে বলছেন যে একটা ভালো ইনস্টিটিউশন করলেই তো হতো, কেন 100টার প্রয়োজন পড়লো, আমি বুঝতে পারছি না এই দলটার নেতৃত্ব এভাবে কেন ফেল করলো বা এটি কেন করলো। এখন আমার যেটা প্রশ্ন ইমরান আপনার কাছে, যেহেতু আপনি এই পাবলিক ওপিনিয়ন নিয়ে কাজ করেন, এই যে তারা যে বলতে পারছে না, মানে বলতে পারছিল না এবং এখনো বলতে পারছে না, যদি বলতেই না পারে তাহলে পরিবর্তনটা কিভাবে আসবে? মানে ওই পার্টিকুলার রাজনৈতিক দল কিভাবে আবার মানুষের সামনে এসে দাঁড়াবে? না দেখেন, আসলে আমি আপনার এই প্রশ্নের আগে একটু দর্শক যে প্রশ্নটা করেছিল, আমাদের নবনিযুক্ত উপদেষ্টা, আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মাহফুজ যেটা করেছেন, আহ, আমার মনে হয় যে আওয়ামী লীগের এই সরকারের প্রতি ক্ষোভ, রোষ, এটাকে তারা অনেক বেশি জেনারেলাইজ করে ফেলছেন, এবং দেশের যে ফান্ডামেন্টাল এগ্রিমেন্টগুলো, সেই ফান্ডামেন্টাল এগ্রিমেন্টগুলোর জায়গাতে ওনারা কিছুটা আঘাত করেছেন। আপনি দেখেছেন নিশ্চয়ই যে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও কিন্তু এটার বিরোধী রুহুল হচ্ছেন, কবির যদিও পরে উনি আবার এটাকে রিট্র্যাক্ট করেছেন, উনি আবার বলেছেন যে না, আমি ডিফারেন্ট কথা বলতে চেয়েছি। এনিওয়েজ, কিন্তু আপনার কিছু ফান্ডামেন্টাল জায়গাতে আপনার এগ্রি সবাইকে করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ, স্বাধীনতার সময় বা তার আগে বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন। তার ডাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। উনি ফিজিক্যালি ছিলেন না, উনাকে পাকিস্তান আর্মি অ্যারেস্ট করেছিল, কিন্তু পুরো যুদ্ধটাই আপনার তার নামে হয়েছে। প্রবাসী সরকার গঠন হয়েছে উনাকে প্রেসিডেন্ট করে, অস্থায়ী প্রেসিডেন্ট উনার অবর্তমানে দায়িত্ব পালন করেছেন। উনি দেশে আসার পরে, মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হওয়ার পরে, কেউ কোনো প্রশ্ন করেনি যে অন্য কেউ কি প্রেসিডেন্ট হবে কিনা। সো উনার ওই সময়কার যে ইমেজটা, ওই সময়কার যে ভূমিকাটা, সেটা বাংলাদেশি হিসেবে কেউই অস্বীকার করতে পারেন না। এবং এই অস্বীকার করাটা আপনার, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশে তো গত 53 বছরে অনেক মন্ত্রী হয়েছেন, অনেক জাদরেল আমলা ছিলেন। তাদের যারা যখন মারা গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন, তাদের অনেকের মারা যাওয়ার খবরও কিন্তু পত্রিকায় আসেনি, বা ভিতরে এক কলাম ইঞ্চি করে হয়তো কোথাও এসেছে। সুতরাং আপনি এখন কি করলেন, এখন আপনি ক্ষমতায় আছেন, সেটা আরেকটু লম্বা ইতিহাস আপনাকে বিচার করবে। এখন আপনার যে প্রশ্ন, সেটা আমি একটু আসি যে আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকার, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুকে ছোট করেছে, বঙ্গবন্ধুরকে দেবতার আসনে নিয়ে যেতে চলেছে। উনি যত বড় নেতাই হোক না কেন, হি ওয়াজ আ হিউম্যান বিইং, হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি থাকতেই পারে, এবং সেই ভুল ত্রুটি নিয়ে কথা বলাটা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না, কিন্তু এটাকে অপরাধের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলি বা
মন্ত্রীদের ব্যাপারে কোনো আপনি বিরূপ মন্তব্য করলে পরে এটা আপনার শাস্তিযোগ্য অপরাধ ছিল। আপনি ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ ছিল। তো এই জিনিসগুলো খুব বাজে একটা প্র্যাকটিস তৈরি করেছে। এবং আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, আম, আমি ভাউচ করে বলতে পারবো না, কিন্তু আমার শোনা কথা যে অনেক সময় আমলারা, মন্ত্রীরা আহ, তাকে খুশি করার জন্য যে কোনো একটা নতুন স্থাপনা, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন রাস্তা, নতুন যে কোনো ইনস্টিটিউশন, সেটার নামের আগে আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ ফজিলুদ্দিনেসা, শেখ রাসেল ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো দিত, এবং তারা মনে করতো যে এটা দিলে পরে আমি এই প্রজেক্টটা দ্রুত অ্যাপ্রুভাল হয়ে যাবে। এই হয়েছেও তাই। এই প্রজেক্টে যেই প্রজেক্টে হয়তো আপনার 50 কোটি টাকা লাগবে, সেই প্রজেক্টের বাজেট 70 কোটি 100 কোটি টাকা করেও পাশ করে ফেলা যাবে, সেটাও হয়েছে। সুতরাং এটা একটা নেতাকে বা নেত্রীকে তুষ্ট করার জন্য একটা সিস্টেমিক ফেলিয়ার হয়েছে। কেউ দাঁড়িয়ে বলেনি যে না এটা ভুল হচ্ছে। কেন আমি একটা নতুন রাস্তা হচ্ছে, এই রাস্তার নাম বঙ্গবন্ধু মহাসড়ক দিতে হবে আমাকে? কেন আরেকটা রাস্তা আছে সেটার নাম শেখ হাসিনা মহাসড়ক দিতে হবে? কেন একটা ফ্লাইওভারের নাম বঙ্গবন্ধু মহাসড়ক দিতে হবে? তো এই জিনিসগুলোকে আসলে খেলো করে ফেলা হয়েছে, যেটার কারণে আপনার, এবং মানুষকে এটার ব্যাপারে কোনো প্রতিবাদও করতে বলা হয়নি, যেটার কারণে আমরা কিছুটা আসলে এটার প্রতিক্রিয়া দেখি। আমার মনে হয় এটা কিছুটা টেম্পোরারি, এই জিনিসটা হয়তো খুব লং টার্মে থাকবে না। আরেকটা ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চাই, যে আমরা যখন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলি, তার 72 থেকে 75-এর শাসনামলে বিভিন্ন ধরনের উনি ভালো শাসন করতে পারেননি এই ধরনের কথা বলি, সেটার অনেকটা জাস্টিফিকেশন ডেফিনেটলি আছে, কিন্তু আমাদেরকে একটা কনটেক্সট মাথায় রেখে এই সমালোচনাটা করা উচিত। যে আজকে যখন আমরা বলছি যে 17 বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে বিগত আওয়ামী লীগ সরকার, কিন্তু তারপরেও 20 বিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে আছে। আমাদের 1971-এর পরে ব্যাংকের রিজার্ভ কত ছিল? আমাদের ব্যাংকের রিজার্ভ ছিল $372, হ্যাঁ, অর সামথিং ক্লোজ টু দ্যাট ফিগার। আমি এক্সাক্ট ফিগার হয়তো না বলতে পারি। সুতরাং মানে অকল্পনীয়, এখনকার কনটেক্সটে অকল্পনীয় একটা সিচুয়েশন ছিল। কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আপনার দেশ চালাবেন, আপনার আমলা ছিল না, আপনার এই সেনাবাহিনী চালাবেন, সেনাবাহিনীর অফিসার অল্প কিছু আমাদের মুক্তিযুদ্ধে যারা পার্টিসিপেট করেছেন তারা ছিল, অনেক অফিসার ছিল পাকিস্তানে, বাট তারপরেও পাকিস্তান আর্মিতে তো মেজরিটি পাকিস্তানি লোকজন ছিল, বাংলাদেশি লোক কম ছিল। সুতরাং তারা সবাই ফেরত আসার পরেও কিন্তু পুরোপুরি আর্মি ছিল না। তার মানে একটা জিনিস একটু শেষ করি, রক্ষী বাহিনীর অত্যাচার, না এগুলো সব আছে, এগুলো সব আছে, বাকশালের যে কার্যক্রম, বাকশাল কেন্দ্রিক যে সবগুলো নিয়ে আপনি সমালোচনা করা উচিত। উনি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো নিয়ে সমালোচনা করা উচিত, কিন্তু উইদিন দ্য কিপিং ইন মাইন্ড দ্য কনটেক্সট। আপনি কনটেক্সটকে ছাড়া যদি আজকে 2024 সালে এসে 1971 সালে সমালোচনা করেন, যখন পৃথিবীতে সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এটার মধ্যে একটা বৈশ্বিক দ্বন্দ্ব ছিল, এখন তো এই বৈশ্বিক দ্বন্দ্ব নাই, এই টানাটানি নাই। আমরা সবাই জানি যে সমাজতন্ত্র পরাজিত হয়েছে পুঁজিবাদের কাছে। তো সবাই কম বেশি পুঁজিবাদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলে। সুতরাং আমার পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, যে কিছু জায়গাতে আপনার সমালোচনা, বিতর্ক এটা ভালো, কিন্তু কনটেক্সটটা মাথায় রেখে করা আসবো। ইমরান, আমাদের বেশ কজন দর্শক আমাদের সঙ্গে কথা বলবার জন্য অপেক্ষা করছেন, কল নিয়ে আবার ফিরে আসবো আলোচনায়। দর্শক কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম বুলবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। বুলবুল ভাই জি ভালো আছি, বলুন। ধন্যবাদ বুলবুল ভাই আপনাকে চমৎকার উপস্থাপনার জন্য, মানে আপনার অতিথি থেকে আমার সালাম। আমি একটু বলতে চাচ্ছি বুলবুল ভাই, আপনার আজকের যে কনসেপ্ট, যেটা অবিশ্বাস আর বিভাজনের রাজনীতি, আমি একজন সচেতন রাজনীতিবিদ, এমন এক সময় আমি বাংলাদেশের যে কোনো এক সময় বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করছি, এক সময় অনেক আগে হয়ে গেল, যেগুলো বলে লাভ নেই। আমাদের রাজনীতি বিভাজন কিন্তু এখন যেটা দেখতেছি ইন্টারিম গভর্নমেন্টে, ওইটা না, ওইটা কিন্তু শুরুতেই ছিল। বলবো আপনি
আপনি আমার সাথে একমত হবেন। আপনি দেখেন বাংলাদেশের প্রধান দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ। আমি জানি না কখন দুই নেত্রী একসাথে বসছিলেন। আপনি আমার মনেই পড়ে না, আমাদের অনেক ধর্মীয় উৎসব আছে, ঈদ বলেন, পূজা বলেন, পার্বণ বলেন, ওনারা শুধু একটা বাণী দিতেন, কিন্তু ওনারা একজনে একজনের চেহারা দেখতেন না। কোন পৃথিবীর কোন জায়গায় কালচার আছে আমি জানি না। আমরা যেখানে বসবাস করছি বিরোধিতা থাকতেই পারে, আমি এক দল রাজনীতি করি, আপনি এক বিরোধিতা করতে পারেন, কিন্তু একজন আরেকজনের কোনো সুখ দুঃখের একটা জায়গাও আমরা দেখতে পাই নাই পার্টিসিপেশন, যেটা আমাদের শুরু থেকেই ছিল। এখন আপনি একটু পরিষ্কার ভাবে বলতে চাচ্ছি, আপনি দেখেন আজকে যারা এখানে আছেন, আমাদের অতিথি বলছেন ইউনূস সাহেবের কথা, ইউনূস সাহেব তো মাত্র আসছেন, উনাকে কিছু সময় দিতে হবে। রাজনৈতিক বিভাজন কিন্তু অনেক আগের। আপনারা পরিষ্কার মনে আছে, আপনি আরো ভালো জানেন, আপনি যেরকম সাংবাদিক, আমরা শুধু একবারই দেখতাম যেটা হচ্ছে সামরিক দিবস যেটা হইতাম, যেটা সেনাবাহিনী, ওই দিবসে কিন্তু আমরা একটা দিনই দেখতাম, যেটা আওয়ামী লীগের শেখ হাসিনা থাকতেন অথবা বিএনপির খালেদা জিয়া একসাথে থাকতেন, কিন্তু কথা বলতেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বুলবুল ভাই, আজকে যারা গত 15 বছরের রাজনীতিতে ছিল বা এর আগের রাজনীতি যারা করছেন, বিএনপির কথা বলতেছি, এখন পর্যন্ত আপনি রিসেন্টলি আপনি দেখেন বি চৌধুরী সাহেব মৃত্যুবরণ করলেন, অত্যন্ত দুঃখজনক। এই বি চৌধুরী কিন্তু বিএনপির রাজনীতি শুরু থেকেই ছিলেন, উনি একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তি, উনি মৃত্যুবরণ করলেন, আশ্চর্য লাগলো। শুধু জি, আমাদের সবার শ্রদ্ধেয়। ধন্যবাদ। আপনার অনেকগুলো প্রসঙ্গ এসছে। আপনি যেটি বলতে চাচ্ছেন যে বিভাজনের যে রাজনীতি সেটি নতুন কোনো ফেনোমেনা না, এটা দীর্ঘদিন ধরেই ছিল। এবং আপনি যেটি বলেছেন যে সময় দেওয়া প্রয়োজন, ইশতিয়াক এবং ইমরান আমার দুজন অতিথি তারা বলেছেন যে হ্যাঁ অবশ্যই এটি তো সময় তো দিতেই হবে। সময় না দিলে তো প্রকৃত অর্থে এত কম সময়ের ভেতরে তো সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, সেটি ঠিক আছে। আর আরেকটি বিষয় আপনি গুরুত্বপূর্ণ বলেছেন, আমিও মনে করি বা আমরা অনেকেই মনে করি যে এখানে যেমন রিমেম্ব্রেন্স ডে থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আমরা দেখি যে সরকারি দল বিরোধী দল একসঙ্গে গিয়ে তারা মনুমেন্টে যান, ফুল দেন, শ্রদ্ধা জানান। হ্যাঁ, তো সেখানে সশস্ত্র বাহিনী দিবসে আগে যে সংস্কৃতিটা ছিল সেখানে দুজন বসতেন, ঠিকমতো কথা বলতেন না। আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয়ের কিন্তু এক ধরনের সিম্বলিক সিগনিফিকেন্স রয়েছে। অ্যাটলিস্ট জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো সেই সেই বিষয়গুলো নিয়ে একটু একটু বোধহয় আমার মনে হয় ছাড় দেওয়া প্রয়োজন, একটু ফ্লেক্সিবল আচরণ করা দরকার, একটু মানবিক হওয়া দরকার। আমি পরের দর্শকের কাছে যাচ্ছি। হ্যালো। ওয়ালাইকুম বুলবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, আপনাদের কমেন্টের জন্য ওয়েট করব। নিশ্চয়ই। একটা হলো, প্রথম যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টটা হলো, ওখানে দেখা গেল যে আর্মির গার্ডিয়ানশিপে এগুলো হয়েছে আমার যা ধারণা। তারপরে এখন যে মাঝে মাঝে যেমন রিসেন্টলি গতকাল বা আজকে 3 জন শপথ নিলেন, কারা এটাতে কারা করেছেন এটা, এগুলো আমাদের ইটস নট ভেরি ক্লিয়ার এট অল। এখন তাদের মধ্যে আবার বিভাজন হয়েছে, যেমন কিছু ছাত্ররা বলছে যে আমরা মানি না, কারণ ওই দেশের 2 জনের সাথে আওয়ামী লীগের গন্ধ আছে তাদের মধ্যে। এটা নিয়ে একটু কমেন্ট করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে চাঁদাবাজি, এটা আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু বিভিন্ন জায়গায় আমি একটা প্রোগ্রামে দেখলাম 360 ডিগ্রি, ওখানে দেখা গেল যে কিছু লোক ওইখানে আওয়ামী লীগের জায়গাটা খালি, তো ওনারা বললেন যে ওনারা চলে গেছে, আমরা এখানে এখন বসছি, এটা তো খালি থাকতে পারে না। জি, এরা কারা? রাইট, রাইট। ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি, অবশ্যই এটি নিয়ে আলোচনা করতে চাই। পরের দর্শকের কাছে চলে যাবো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুলবুল ভাই। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, একটু ধৈর্য রাখবেন, আজকে লিখে রাখেন, একটু চেষ্টা করতেছি কথা বলার জন্য। যাই হোক, এটা আপনাদের অপছন্দ হতে পারে। আমি যেটা ভাবছি আর কি, যে উপদেষ্টারা যা করতেছে সেটা একটা বিপ্লব। কারণ হচ্ছে যে আমরা যে ওই কাল্ট ধর্ম থেকে বাইরে আসা, যদি আমরাও সেই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ, আমি একটা কথা বলি, আমার জন্ম ছিল 70-এ, তো 75-এর দিকে তো মোটামুটি একটা বোঝ হয়ে গেছে। তখন কিন্তু আওয়ামী লীগ সম্বন্ধে, আওয়ামী লীগের জন্য সবাই লোক বলছিল এটা করতে হবে কাজে। এবং আপনার বাম পাশে যে ভাই, যিনি এখন পর্যন্ত ধর্ম হিসাবে মানতেছেন, উনি কিন্তু নিজে 10 বছর পরে নিজেও ওনার ভুল বুঝতে পারবে যে হাসিনার সম্বন্ধে যা বলা হয়েছিল, যে মুক্তি শেখ মুজিব সম্বন্ধে যা বলা হয়েছিল, যা লেখা হয়েছিল, অনেকগুলি ভুল লেখা হয়েছিল। গত 15, 20, 50 বছর যেভাবে মানুষকে যেভাবে দাবিয়ে রাখা হয়েছে। আমি একটা সত্য কথা বলি, আমি তো বাংলাদেশে সক্রিয় অবস্থায় চলে আসি, দেশে আসি 17 বছর, কিন্তু আমার এলাকায় একটাও মুক্তিযুদ্ধ ছিল না।
2টা গুন্ডা ছিল শুধু শেরপুরে 10 মাইল দূরে, ঠিক আছে, ওরা মুক্তিযুদ্ধে কাজ করেছে, কিন্তু একটাও মুক্তিযোদ্ধা ছিল না। কিন্তু বর্তমানে লাখো মুক্তিযোদ্ধা আমাদের এলাকা হয়ে গেছে। এরা কোথা থেকে আসলো? তো এরা তো সম্পূর্ণরূপে এরকম মিথ্যা দিয়ে বাংলাদেশকে গড়ে, বাংলাদেশ থেকে তো আপনি আগিয়ে যেতে পারবেন না। বাংলাদেশকে আগিয়ে নিতে চাইলে ওই জায়গা থেকে সরে আসতে হবে, ওই ধর্ম থেকে সরে আসতে হবে। কারণ আমরা ওই ধর্ম নিয়ে আলাপ আলোচনা করছি, ঠিক আছে, আমরা ধর্ম চাই, সাধারণ মানুষ ধর্ম চায়, সাধারণ মানুষ চাইতেছে ওই মুক্তিযুদ্ধ ধর্ম চায়, সাধারণ মানুষ চাইতেছে তারা পেটে খাবার চাইতেছে। আমরা আগে কেমন চাইতেছি। ধন্যবাদ আমি বাংলাদেশে- দর্শক, আপনি বলেছেন অনেক কথাই। আমার মনে হয় যে আমরা মূল বক্তব্যটুকু পেয়েছি। পরের দর্শক, হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আমি পরের কলে চলে যাচ্ছি। হ্যালো। জি, আমি একটা কথা বলছি আপনাকে, বলবো ভাই। জি জি, শুনতে পাচ্ছি। আপনারা আমার কথা শুনেন, আপনারা অনেক আলোচনা সমালোচনা করতেছেন, কিন্তু বর্তমানে যে সরকার নিয়ে ইউনূস সাহেব বা যারা আছেন প্রত্যেক জ্ঞানী, কিন্তু এদের ঠিকাদার হচ্ছে সমন্বয়কারী যারা বৈষম্য বিরোধীরা, কিন্তু 3 তারিখ পর্যন্ত তারা কোটা আন্দোলনে ছিলেন। তাদের পক্ষে একা পান্না এবং আব্দুল মতিন সাহেব কোর্টে রিটও করছিল, কিন্তু তারা হঠাৎ করে হাসিনা সরকারের পতনের পরে তারা বৈষম্য বিরোধী হয়ে গেল, কিন্তু বৈষম্য বিরোধী হয়ে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। এই সরকার কিছু করতে পারে না যতদিন পর্যন্ত এই ছাত্রদেরকে কন্ট্রোলে না আনতে পারছে। ধন্যবাদ, ধন্যবাদ, আপনার মতামত পেয়েছি। আমি পরের দর্শকের কাছে চলে যাচ্ছি। হ্যালো। আমার মনে হয় আমি দর্শক হারিয়ে ফেলেছি। অনেক কলার, আমি যদি সময় থাকে আমি পরে আসবো, কিন্তু যতগুলো কল পেয়েছি আমি সেই প্রশ্নগুলো এবং মতামতের উপর ভিত্তি করে আপনাকে প্রথমে যেটি জানতে চাই ইশতিয়াক আপনার কাছে, যে একজন দর্শক তিনি বলছেন যে না, সময় দেওয়া প্রয়োজন, তিনি দেখতে চান কতদূর পর্যন্ত যেতে পারে। আবার একজন কিছুক্ষণ আগে বললেন যে তিনি খুব একটা আশাবাদী হতে পারছেন না, কেননা এই সমন্বয়কদের উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার সরকারের, সেই নিয়ন্ত্রণ নেই। মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে দাবি উত্থাপন করছেন, তাতে করে যে ধরনের সংস্কার, যে ধরনের পরিবর্তনের দিকে অন্তর্বর্তী সরকার হাঁটছে, সেখানে বারবার এক ধরনের হিকাপ তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? কথাটা সত্য, এবং কথাটা সত্য কারণ ইমরান ভাই যেমন একটু আগে বলছিলেন না যে 72-এর যে কনটেক্সটটা, আমি অনেক ডেজাভু দেখতে পাই, যার মধ্যে যে কারণে আমি 75-এর ইনডেমনিটির ধরনের কথা বললাম। আরেকটা বড় জিনিস যেটা ছিল যে স্বাধীনতার পরে বাংলাদেশ খুবই খুবই মেধাশূন্য ছিল, অর্থশূন্য ছিল এবং মেধাশূন্য ছিল। আমাদের কিছুটা অর্থ বেশি আছে, যদিও ঋণ অনেক, আপনি যখন নেট অ্যামাউন্ট দেখবেন হয়তো সে একই রকম অবস্থায়, কিন্তু অনেক মেধাশূন্য ছিল। এবং আমি যে শোর আগে বলছিলাম যেটা, যে গত 8-10 বছরে বাংলাদেশের দিকে তাকালে জোরপূর্বক দেশটাকে একদম মানে সমগ্র বাংলাদেশ আওয়ামী লীগ করে ফেলা হয়েছিল। যে কেউ আছে, কারো যদি টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, তাকে এই যন্ত্রটার মধ্যে থেকে এই খেলা, যে কারণে তাদেরকে এখন মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এটার মানে হলো যে অনেক মানুষ ওভার প্রমোটেড হয়ে যাচ্ছে একটা দেশ চালানোর জন্য। দের ইজ এ রিজন ওয়াই আমলাতন্ত্র আছে। আপনি আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা করতে পারেন, আপনি আমলাতান্ত্রিক ইনএফিসিয়েন্সির সমালোচনা করতে পারেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। গভর্নমেন্ট মানে একটা দেশের সরকার পরিচালিত হয় যে কাঠামোর ভেতর দিয়ে, সেটাই তো আমলাতন্ত্র, সেটাকে বাদ না। এখন আপনি যদি একজন যে মানুষ, আমি সম্পূর্ণ বয়সে যদি আমাকে 24-25 বছর বয়সে মন্ত্রী পদমর্যাদায় বসিয়ে দেওয়া হতো, ডিসপাইট মাই বেস্ট এফার্টস আমি অনেক ভুল করতাম। দের ইজ এ রিজন ওয়াই মানুষ ওই কাঠামোর ধাপে ধাপে অত দূর ওঠে। দের ইজ এ রিজন ওয়াই গত প্রচুর আমার বাবা সারা জীবন সরকারি চাকরি করেছে, এবং সেই 1980-র দশক থেকে সরকার আমি দেখে আসছি যে বিভিন্ন দেশে যেত ট্রেনিংয়ে, যেই দপ্তরের ছিল সেই দপ্তর থেকে কখনো রাশিয়াতে, কখনো আমেরিকাতে, কখনো ইউকেতে, কখনো স্কটল্যান্ডে, বিভিন্ন কেন পাঠানো হয়? যাতে একটা এমন কোনো দেশে যাওয়া যেখানে ভালো প্রতিষ্ঠান আছে, যে কথাটা ইমরান হয়েছে সো ফান্ডামেন্টাল, একটা প্রতিষ্ঠানের মধ্যে থেকে কিভাবে চলতে হয়, নিজের আবেগ, নিজের বিশ্বাস, নিজের মতামতকে কিভাবে একটা রাষ্ট্রের উপর প্রজেক্ট করতে না হয়, এই বাউন্ডারিটা মানুষ শেখে ওই ট্রেনিং থেকে। এখন আপনি যদি হঠাৎ করে কেউ এনজিও পরিচালনা করছেন তাকে মন্ত্রী উপদেষ্টা করে দেন, কেউ ছাত্র তাকে মন্ত্রী উপদেষ্টা করে দেন, কেউ অন্য কোনো কাজ করছেন তাকে সাংবাদিক তাকে মন্ত্রী, ভুল হবে, এবং কিছু কিছু ভুল খুবই ক্যাটাস্ট্রফিক হওয়ার সম্ভাবনা আছে, ভয় আছে, যে কারণে
চেকস অ্যান্ড ব্যালেন্সেস আরও বেশি দরকার, যে কারণে এই উন্মুক্ত প্রশ্ন এবং বিতর্কগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ অফেন অ্যাজ পসিবল হওয়া উচিত, যে কারণে তারা যদি যে সরকারের সমালোচনা করলেন, যাকে উৎখাত করলেন, তাদেরই প্রপার্টিজ অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড প্র্যাকটিসেস নিজেরা ফলো করেন, তাহলে সেটা আরও বড় দুশ্চিন্তার। সেই জিনিসটা আমার মত। এই প্রসঙ্গে ইশতিয়াক আরেকটি বিষয় নিয়ে বেশ কথা হচ্ছে, আপনি তো লক্ষ্য করেছেন যে যে নতুন উপদেষ্টারা নিয়োগ পেলেন, একটা তো বয়স এবং অভিজ্ঞতার বিষয় রয়েছে, আরেকটি হচ্ছে বেশ মানে আলোচনার খোরাক যোগাচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, পার্টিকুলারলি যদি ওনার কথাটা বলি, যে তিনি মেধাবী নির্মাতা, এতে কোনো সন্দেহ নেই, এবং এই জুলাই গণ অভ্যুত্থানে তার অবস্থান, তার ভূমিকা, সেটি প্রশংসাযোগ্য অনেকেই বলছেন, এবং সেটির পুরস্কার হিসেবে তিনি হয়তো এটি পেয়েছেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা তো পুরস্কার হিসেবে পদায়ন করার জন্য নয়, সেটা তো একটা নেতৃত্ব গুণ, সাংগঠনিক দক্ষতা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় রয়েছে। আপনি ক্রিয়েটিভ হতে পারেন, আপনি একজন বড় নির্মাতা হতে পারেন, আপনি একজন বড় কবি হতে পারেন, কিন্তু আপনার তো সেই সাংগঠনিক ক্ষমতাটা দরকার। সেই ডেমনস্ট্রেশনটা কোথায়? মানে সেটি না দিয়ে শুধুমাত্র আপনি জুলাই বিপ্লবের বা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং একটা সাহসী স্ট্যাটাস দিয়েছেন, সাহসী কিছু কথা বলেছেন, সেটির কারণে আপনি এরকম একটি সিদ্ধান্ত কি নিতে পারেন? মানে এটা এই মানে প্রসেস সেন্ট্রিক বিষয়টা কোথায় আসলে? হ্যাঁ, আমি আসলে কোনো ব্যক্তি হিসাবে তো আমি তাকে চিনি না, সুতরাং আমি ব্যক্তি হিসেবে কোনো মন্তব্য মতামত দেওয়ার মতন জায়গা বা অবস্থান আমার তো নাই। আই এম নট ইনফর্মড ইনাফ। কিন্তু আমি মনে করি যে যে কোনো ধরনের পৃথিবীর ইতিহাসে বিপ্লব তো এই প্রথম না, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি এটার মধ্যে দিয়ে যায়। বিপ্লবের পরপর বা বড় কোনো আকস্মিক ক্ষমতা বদলের পরপর প্রাইমারি ক্রাইটেরিয়াটা থাকে লয়্যালটি, তারপরে আসে এফেক্টিভনেস। হয়তো এই ফার্স্ট ওয়েভের যারা আছেন তাদের পরের সেকেন্ড ওয়েভটা আসবে, এবং প্রশাসনিকভাবে প্রফেসর ইউনূস কতটা দক্ষ সেটার পরীক্ষা কিন্তু আসবে যে ডেমোক্রেসিতে বা আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। আপনি যখন আপনার সরকার গঠন করছেন, আপনি ডে ওয়ানে আপনার বেস্ট এস্টিমেশন অনুযায়ী 10, 15, 20 জন মানুষকে অ্যাপয়েন্ট করলেন। 6 মাস পরে বা 1 বছর পরে আপনাকে সেটা রিঅ্যাসেস করতে হবে, এবং আপনার মন্ত্রিসভার রদবদল করতে হবে, কাউকে রাখবেন, কাউকে আনবেন, কাউকে প্রমোট করবেন। এখনো পর্যন্ত শুধু এক্সপ্যানশনটাই দেখতে পাচ্ছি, যে কারণে আপনার ওই প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে, যেই আসছে, যাকেই পাচ্ছি খুশি করার জন্য পরিষদের সাইজ 10 থেকে 20 থেকে 25 নতুন নতুন মানুষ মন্ত্রী মর্যাদায়, প্রতিমন্ত্রী পদমর্যাদায়, সচিব এই দিতে পারবেন কি না, আই থিঙ্ক সেটা একটা বড় পরীক্ষা হবে আগামী কিছুদিনে। ধন্যবাদ ইশতিয়াক। ইমরান, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে উপদেষ্টা পরিষদ, সেটির আয়তন বৃদ্ধি পেয়েছে, সম্প্রসারণ হয়েছে, এবং অনেকেই মনে করেন যে না, মানে যে কর্মযোগ্য তাতে করে সেটা তো হতেই পারে, কিন্তু এই যে অভিজ্ঞতার বিষয়টি যে আলোচনায় আসছে বারবার, এটি তো কোনো বিপ্লবী সরকার নয়, এটি তো একটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এসছে। এই ডিফারেন্সটা তো আমরা আসলে কেন জানি বুঝতে পারছি না। আমরা এটিকে বারবার বিপ্লবী সরকার হিসেবে দিচ্ছি। একটা সংবিধানের অধীনে শপথ নেওয়া একটা সরকার তো আর বিপ্লবী সরকার না। তো তাহলে শুধু বারবার ওই যে কারা পক্ষে ছিলেন সেটিকে এনে গণ অভ্যুত্থানের স্পিরিটের কথা বলা হচ্ছে। গণ অভ্যুত্থানে তো এটা তো মুক্তিযুদ্ধের মতো সর্বব্যাপী ছিল না, হয়তো মনে মনে সবাই চেয়েছেন, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে সামনে রেখে বলা হচ্ছে যে এটি হচ্ছে জন আকাঙ্ক্ষা। আমরা কি আসলে জানি যে আসলে জন আকাঙ্ক্ষা কোনটা? মানে এটি নিয়ে কোনো রেফারেন্ডাম বা মানুষের কাছে কি আপনি গিয়েছেন? না, একটা রেফারেন্ডাম আপনি যদি বলেন, আসলে গত এর আগের যে আওয়ামী সরকার, এবং ইশতিয়াক যথার্থই বলেছে যে 2008 থেকে 2013 হয়তো ততটা না, বা 2013 পরবর্তী যে আওয়ামী লীগ সরকার, তার প্রতি জনগণের একটা ক্ষোভ, বিতৃষ্ণা, যাই বলেন, এইটা কিন্তু আসলে হচ্ছিল। আমার এই ওপিনিয়ন পোলের পাশাপাশি আমাদের রিসার্চের কাজ আমরা করি, এবং সারা দেশব্যাপী আমাদের টিম কাজ করে। তো বাংলাদেশের 64 জেলাতেই আপনি যদি দেখেন, আপনি মোটামুটি একই চিত্র দেখতে পাবেন। এবং আপনি যদি জুলাই আগস্টের যেই ঘটনা প্রবাহ সেটা যদি দেখেন, সেখানে কিন্তু শেষ দিকে সব পেশার, সব বয়সের মানুষই নেমে এসেছে। এমনকি যেমন ধরেন খুব সিকিউরড এলাকা যেগুলো আমরা ঢাকার ভিতরে মনে করি ডিওএইচএস, সেখান থেকেও মানুষজন কিন্তু
আসলে মিছিল করেছে। সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশ নেই যে আহ, আওয়ামী লীগ সরকারের পতন গ্রেটার পোর্শন অফ পপুলেশন চেয়েছে। যদিও কোনো রেফারেন্ডাম নেই, না, আপনি আমি ঠিক বলেছেন। আমি পতনের কথা বলছি না, না না, আমি আমি বলছি যে একটু এখন যে সিদ্ধান্তগুলো জি নেওয়া আমি একটু হচ্ছে, মানে পয়েন্টে পতনের ব্যাপারে তো একটা কনসেনসাস ছিল, বোঝাই যাচ্ছে যে জি সবাই এটি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। জি আমি কারণ ভুল এখন বোঝার সুযোগ নেই এখানে, কারণ রাইট দর্শকরা আবার বলতে পারেন যে তাহলে কি এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা না হচ্ছে না কিনা। না, আমার প্রশ্নটা ছিল যে সিদ্ধান্তগুলো নেওয়া জি হচ্ছে একের পর এক, এখন এখন প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে তো আপনি রেফারেন্ডাম চাইতে পারেন না, সেটা বলছি না, প্রত্যেকটা আমি বলছি সিদ্ধান্তের যে ক্ষেত্রে মৌলিক রেফারেন্ডাম। যে জায়গাগুলো। জি এখন অনেক ক্ষেত্রে হয়তো আমাদের ক্ল্যারিটির অভাব আছে যে ধরেন এই রিসেন্ট যে উপদেষ্টা নিয়োগ হলো আমাদের শেখ বশিরউদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং মাহফুজ আলম, কোন প্রসেসে হলো, কে সিদ্ধান্তটা নিল? এটা কি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে? কোনো ধরনের এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে, বিশেষ করে পলিটিক্যাল পার্টি যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনা হয়েছে? পলিটিক্যাল পার্টিদের সাথে হয়নি, তারা বলেছে। সুতরাং এই ধরনের সিদ্ধান্তগুলো আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার ব্যাপারে যদি ক্ল্যারিটির অভাব থাকে তাহলে সরকারের প্রতি মানুষের অবিশ্বাস বাড়তে থাকবে, এটা খুব স্বাভাবিক। আরেকটা বড় কারণ আমার কাছে মনে হয় যে এই সরকার না, নিজেদের ভূমিকাটা একটা সেকেন্ড একটু এই জায়গাটাতে একটা সেকেন্ড একটু এক্সপ্যান্ড করে তারপর আপনি প্রশ্নটা সংশোধনীটা করেন। একটু দেই। তার কারণ হচ্ছে যে আপনি বলছেন যে রাজনীতিবিদদের সঙ্গে কথা হয়নি। রাজনীতিবিদদের সঙ্গে কথা না হলো, সরকার তারা যদি মনে করে যে এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যারা ছিল তাদের যে আকাঙ্ক্ষা সেটির প্রতিফলনের জন্য তারা কিছু উপদেষ্টাকে নিয়োগ জি। দেবেন। না এখন এখন সেখানেই তো প্রশ্ন উঠছে, না না, মানে এখন যারা আন্দোলনে ছিল ওটাই তারাই বলছে যে ওটাই উনি কেন বা উনি কেন। ওইটাই আমি বলতে চাচ্ছি যে আসলে আকাঙ্ক্ষাটা কি, এটাকে আপনার ডিফাইন করতে হবে। Exactly. হ্যাঁ, এখন আমি এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না, বা সরকারের পক্ষ থেকে আহ, প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টা অ্যাকচুয়ালি বলেছেন, বাট প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা স্পেসিফিক্যালি জানি না যে টাইম ফ্রেমটা আসলে এই সরকারের কতটুকু। আহ, উনারা বেশ কিছু সংস্কার কমিশন করেছে, তারপরে কি হবে আমরা জানি না। আহ, এবং আমার কাছে মনে হচ্ছে, এবং অনেকের কাছেই মনে হচ্ছে যে উনারা শর্ট টার্ম কাজ এবং লং টার্ম কাজ এই জিনিসটাতে ডিফারেন্সিয়েট হয়তো করছেন না। যেহেতু এটাকে অন্তর্বর্তীকালীন সরকার, উনাদের খুব দ্রুতই আসলে কিছু শর্ট টার্ম, কিছু মিডিয়াম টার্ম, লং টার্ম প্রায়োরিটি ডিফাইন করা উচিত, যত দ্রুত সম্ভব একটা টাইম ফ্রেম সেট করা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। তখন হয়তো আসলে আমাদের অবিশ্বাস এই জায়গাটা কমে আসতে পারে, যে যখন আপনি কোনো একটা লক্ষ্যের দিকে যান, আপনি জানেন যে এই লক্ষ্যে আমি যাচ্ছি, তখন কিন্তু সবাই ওই লক্ষ্য অনুযায়ী কাজ করে। আর এখন এক একজন তার পার্সপেক্টিভ থেকে কথা বলছে, যেহেতু আমরা কেউ লক্ষ্যটাই জানি না। অনেক ধন্যবাদ সাদরুদ্দিন ইমরান এবং ইশতিয়াক রৌফ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেটি বারবার বলার চেষ্টা করছি যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আমাদের আশাবাদ রয়েছে এবং আমরা চাই যে এই সরকার যেন ব্যর্থ না হয় এবং এই সরকারের ভেতর দিয়ে যে সংস্কার বা যে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত হবে সেটি হয়তো আগামী দিনের রাজনীতিবিদদেরকে এক ধরনের ইতিবাচক ধারায় নিয়ে আসবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আজকেও আপনারা দেখেছেন হয়তো যে সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা, সেটি নিয়ে তারা এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। এবং গণমাধ্যম যেখানে আমরা কাজ করছি, যেখানে আমরা কথা বলছি, আমরা বারবার কিন্তু এই কথাটি বলতে চেয়েছি যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা গণমাধ্যমকে কোনো না কোনোভাবে, কখনো দৃশ্যমান কিংবা কখনো কখনো দৃশ্যের বাইরে গিয়ে এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকারের কোন কোন মন্ত্রী কি কি দুর্নীতি করেছে, খুব সেন্সিটিভ সব তথ্য নিয়ে এখন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের এক ধরনের চাষাবাদ হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গত 15 বছর কেন এটি হয়নি? আবার আপনি দেখবেন যে এখন কোন প্রক্রিয়ায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে বা এখনকার সমস্যাগুলো কি, সেগুলো নিয়ে ইনডেপথ কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম কিন্তু হচ্ছে না, একেবারে দায়সারা গোছের সংবাদ পরিবেশিত হচ্ছে। এবং এই সরকার যখন যদি কখনো খারাপভাবে, সেটি আমি প্রত্যাশা করি না, কিন্তু যদি পতন হয় আপনি দেখবেন যে একদল সাংবাদিক দাঁড়িয়ে যাবে বা পত্রিকাগুলো তাদের অবস্থান পরিবর্তন করে, এডিটোরিয়াল পলিসি পরিবর্তন করে তারা দেখবেন যে কিভাবে অন্তর্বর্তী সরকার যে কতটা স্বৈরাচারী ছিল এবং তারাও যে ফ্যাসিস্ট ছিল সেটি প্রকাশ করতে নেমে যাবে। কাজে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠতার জায়গাটিতে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। তাতে হয়তো তাৎক্ষণিকভাবে সংবাদকর্মী হিসেবে আমাদেরকে ঘূর্ণির মধ্যে পড়তে হবে, অনেকের কথা শুনতে হবে,
কিন্তু লং রানে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সেটা মঙ্গলজনক হবে যদি আমরা সত্য কথাটা বলি, এবং সেই আশাবাদ ব্যক্ত করেই আমি মনে করি যে আমরা প্রত্যেকে যেন আমাদের নিজস্ব জায়গা থেকে বাংলাদেশের শাসন কাঠামোকে, বাংলাদেশের সরকার ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাই, যাতে একটা স্বচ্ছ এবং জনগণের প্রতি দায়বদ্ধ সরকার আগামী দিনে রাষ্ট্রভার গ্রহণ করে। প্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। Thank you. Thank you, my honorable guest. থ্যাংক ইউ।